আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা রাখি আল্লাহ তাআলার অশেষ কৃপায় তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষের সমাজবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় চতুর্থ অধ্যায় নিয়ে আমি আমার ক্লাস শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের চতুর্থ অধ্যায়ের নাম সামাজিক মিথস্ক্রিয়া এবং সমাজ কাঠামো। এই সামাজিক মিথস্ক্রিয়া এবং সমাজ কাঠামো অধ্যায়টি আলোচনার শুরুতে আমরা জানব যে সমাজ কাঠামো সোশ্যাল স্ট্রাকচার বা সমাজ কাঠামোর সংজ্ঞা। সমাজ কাঠামো কাকে বলে? এই স্ট্রাকচার কথাটি সাধারণত ঘর বাড়ি দালান কোঠাতে ব্যবহার করা হতো। ঊনবিংশ শতাব্দীতে জীববিজ্ঞানের চার্লস ডারউইন এই স্ট্রাকচার শব্দটি ব্যবহার করেছিলেন। পরবর্তীতে সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার ডারউইনের দ্বারা অনুপ্রাণিত হয়ে সমাজবিজ্ঞানে এই প্রত্যয়টি ব্যবহার করেন। পরে রেডক্লিফ ব্রাউন, এমিল ডুরখেইম প্রমুখ সমাজবিজ্ঞানীগণ সমাজবিজ্ঞানের আলোচনায় এই স্ট্রাকচার শব্দটি ব্যবহার করেন 1945 সালে। তো আমরা সোশ্যাল স্ট্রাকচার বা সমাজ কাঠামোর সংজ্ঞায় কাকে বলে জানব। সমাজ কাঠামোর সংজ্ঞা মূলত বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজ কাঠামোর সংজ্ঞা প্রদান করার চেষ্টা করেছেন। তার মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকজনের সংজ্ঞা আমরা বিশ্লেষণ করব। সমাজ কাঠামোর সমাজ বিকাশের আলোচ্য বিষয় হলো এই সমাজ কাঠামো। যে কোনো সমাজকে জানার জন্য তার সমাজ কাঠামো জানা প্রয়োজন। শুধু সমাজ কাঠামোর মাধ্যমেই কিন্তু সমাজকে আমরা অনুধাবন করতে পারবো। সমাজে এই যে বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশগুলো ঘটে সামাজিক কাঠামোর মাধ্যমে। তো আমরা সমাজ কাঠামোর যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় বলতে পারি যে সমাজ কাঠামো হলো সমাজস্থ ব্যক্তি এবং গোষ্ঠী সমূহের মধ্যে একটা পারস্পরিক সম্পর্কের জালস্বরূপ, যেখানে সবাই তার নিজস্ব ভূমিকা পালনের মাধ্যমে মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়। এক কথায় প্রতিটি সংগঠনই একটি অ্যাকশন স্ট্রাকচার, আর এর সাথে একটি গোষ্ঠী জড়িত এবং এর সদস্যরা কি প্রত্যেকের সাথে কার্যসূত্রে আবদ্ধ। সমাজবিজ্ঞানী রেডক্লিফ ব্রাউন সমাজ কাঠামোর সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্কই হচ্ছে সমাজ কাঠামো। অর্থাৎ রেডক্লিফ ব্রাউন বলতে চেয়েছেন সমাজে বসবাসরত মানুষের পারস্পরিক যে সম্পর্ক, সেটি হচ্ছে সমাজ কাঠামো। অপরপক্ষে মরিস জিন্সবার্গ সমাজ কাঠামোর সংজ্ঞায় বলেছেন যে সমাজ কাঠামো হলো প্রধান গোষ্ঠী এবং অনুষ্ঠান প্রতিষ্ঠানের এক জটিল রূপ, যার দ্বারা সমাজ গঠিত হয়। এখানে মরিস জিন্সবার্গ সামাজিক সম্পর্ক এবং গোষ্ঠীর উপর গুরুত্ব দিয়েছেন। সমাজবিজ্ঞানী কার্ল মার্কস সমাজ কাঠামো বলতে এর দুটি অংশকে বুঝিয়েছেন। একটি হলো মৌল কাঠামো, যেটাকে বলে বেসিক স্ট্রাকচার, এবং অপরটি হলো উপরিকাঠামো অর্থাৎ সুপার স্ট্রাকচার।
এই মার্ক্সীয় ব্যাখ্যায় কার্ল মার্ক্স মূলত অর্থনৈতিক উৎপাদন সম্পর্ক দ্বারা সমাজের বস্তুগত মানে অর্থনৈতিক কাঠামো বা উৎপাদন শক্তির যে বিকাশ ঘটে তাই হচ্ছে মৌল কাঠামো, এবং এই মৌল কাঠামো এবং পরিকাঠামোকে কার্ল মার্ক্স কি করেছেন? কার্ল মার্ক্স সমাজ কাঠামো বলে উল্লেখ করেছে। তাহলে আমরা সমাজ কাঠামোর সংজ্ঞায় বলতে পারি, সমাজ কাঠামো হচ্ছে সমাজে বসবাসরত মানে সামাজিক গোষ্ঠী এবং ব্যক্তির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের একটি জালস্বরূপ, এবং এখানে ব্যক্তি তার নিজস্ব ভূমিকা সমাজে পালন করে, এবং এই যে সামাজিক সম্পর্ক, এই সামাজিক সম্পর্কই হচ্ছে সমাজ কাঠামো। এখন আমি আলোচনা করব সমাজ কাঠামোর উপাদানগুলো নিয়ে আমি আলোচনা করব। সমাজ কাঠামোর উপাদান: যেসব বিষয় এবং উপকরণের সমন্বয়ে সমাজ কাঠামো প্রক্রিয়াটি আবর্তিত হয় তাকে সমাজ কাঠামোর উপাদান বলে। সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ সমাজ কাঠামোর উপাদান হিসেবে অনুষ্ঠান, প্রতিষ্ঠান এবং দলকে চিহ্নিত করেছেন। আবার দেখা যাচ্ছে এই যে নিচে যে পয়েন্টগুলো, যে উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো কিন্তু সমাজ কাঠামোর উপাদান। এখন আমরা সমাজ মানে যেই হলো উপাদানগুলো সমাজ কাঠামোকে মানে সমাজ কাঠামোকে নিয়ে আলোচনা করে, সেগুলো হচ্ছে সমাজস্থ মানুষ ও তাদের ভূমিকা। সমাজবদ্ধ মানুষ ছাড়া কিন্তু সমাজ কল্পনাও করা যায় না, তাই না? প্রতিটা সমাজে এই বসবাস করতে গিয়ে মানুষ তার নির্দিষ্ট ভূমিকা পালন করে থাকে। সুতরাং এই যে সমাজবদ্ধ মানুষ এবং তাদের ভূমিকাকে সমাজ কাঠামোর উপাদান হিসেবে গণ্য করা হয়। এজন্যই সমাজবিজ্ঞানীরা সমাজের মানুষের ভূমিকার উপর ভিত্তি করে সমাজ কাঠামোকে কিন্তু সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। সমাজ কাঠামোর আরেকটি উপাদান হচ্ছে পরিবার ও বিবাহ প্রথা। সমাজে বসবাসরত মানুষ তার বংশ বিস্তার এবং অর্থনৈতিক চাহিদা পূরণের উদ্দেশ্যে কিন্তু পরিবার গঠন করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরিবার সমাজকে কি করে? নিরাপত্তা প্রদান করে, সামাজিকীকরণে সাহায্য করে, তারপর কি করে? অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে, তারপর বংশ বিস্তার ঘটাতে সাহায্য করে। সমাজের মধ্যে যে নৈরাজ্যগুলো থাকে সেগুলো কি নির্মূল করতে সাহায্য করে। তাই এই সমাজ জীবনকে সুশৃঙ্খল করতে কি পরিবার এবং বিবাহের কোনো বিকল্প নেই। সুতরাং বিবাহ এবং পরিবার সমাজ কাঠামো তথা সমাজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ভাষা: সমাজে বসবাসরত মানুষ পারস্পরিক যে ভাবের আদান প্রদান করে কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। তাই সামাজিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে এই যে ভাষা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষার ব্যবহার ছাড়া সমাজ জীবনটা কি স্থবির। যেমন আগের মানুষ কিন্তু ভাষা জানতো না, তারা কি বিভিন্ন সাইনের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করত। মানুষ যখন আধুনিক হলো তখন কি ভাষার যখন সৃষ্টি হলো তখন কি হলো? ভাষার মাধ্যমে কিন্তু তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে থাকে। তাই যে সামাজিক সংহতি এবং যে মনোভাব, এই প্রকাশের ক্ষেত্রে সমাজ কাঠামোর অন্যতম মৌলিক প্রত্যয়টাই হচ্ছে কিন্তু ভাষা। সমাজ কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান।
সমাজ ব্যবস্থার সাথে অর্থনৈতিক প্রতিষ্ঠান কিন্তু মানে ওতপ্রোতভাবে জড়িত। মানুষের ব্যক্তিগত চাহিদা এবং হচ্ছে কি উদ্দেশ্য পূরণের তাগিদেই কিন্তু এই অর্থনৈতিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে। তাই আদিম সমাজ থেকে শুরু করে বর্তমান যে সমাজ, এই বর্তমান সমাজ পর্যন্ত সমাজ কাঠামোর যে পরিবর্তন হয়েছে তার মূলেই রয়েছে কিন্তু মানুষের এই অর্থনৈতিক ব্যবস্থা। ধর্মীয় প্রতিষ্ঠান সমাজ কাঠামোর সাথে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মানুষের জীবনে বিভিন্ন সমস্যা মোকাবেলায় ধরো এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যখন মানসিক প্রশান্তির একটা যখন হচ্ছে চেষ্টা করে, তখন একটা কি করে অতি প্রাকৃত শক্তির উপর বিশ্বাস স্থাপন করে এবং কিভাবে যে এই যে ধর্ম এটা কি করবে, তার সামাজিক সমস্যার সমাধান করবে। এর হলো একটা প্রকাশ হিসেবে মানুষ কি করে বিভিন্ন রিচুয়াল বিধিবিধান পালন করে। এই বিধিবিধান পালনের মাধ্যমে মানুষ কি করে তার আত্মাকে তার মানসিক প্রশান্তি আনার চেষ্টা করে। সেই জন্য এমিল ডুরখাইম মনে করেন যে ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু সামাজিক সংহতি সেটা স্থাপিত হয়েছে। সমাজ কাঠামোর আরেকটি উপাদান হচ্ছে সামাজিক সংগঠন। সামাজিক সংগঠনের মাধ্যমে ব্যক্তি তার কি করে কাঙ্ক্ষিত আচরণ করতে পারে এবং ফলে সামাজিক সংহতি বৃদ্ধি পায়। বিভিন্ন সামাজিক সংগঠন তোমরা জানো, পরিবার, বিবাহ, তারপর সংঘ, সমিতি ইত্যাদির মাধ্যমে মানুষ কি করে তার হচ্ছে কাঙ্ক্ষিত আচরণগুলো আয়ত্ত করতে পারে এবং সেগুলো করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি সমাজের একটি মৌলিক যে কার্য প্রণালী, তার মধ্যে একটা হলো শিক্ষা। শিক্ষা হলো মানুষের মানবিক একটা বিকাশ যে ঘটে, সে বিকাশ কি করে সুসংবদ্ধ এবং সচেতন পদ্ধতিতে মানুষকে বিকাশ ঘটায়। ব্যক্তির যে সুপ্ত জ্ঞানের বিকাশ, এটা কি এই বিকাশটা কে ঘটায়, কিসে ঘটে? শিক্ষা। তো শিক্ষা বলতে কেবলমাত্র যে নির্দিষ্ট বিষয়ে পাঠদান করাকেই বোঝায় তাই না। বিভিন্ন ইয়াতে আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদের চলতে ফিরতে, পরিবার থেকে, আত্মীয় স্বজন, খেলার সাথী, মানে আমাদের সাথে বিভিন্ন ইয়ে থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তো এরিস্টটল বলেছিলেন যে মানসিক বৃত্তি তথা মনের বিকাশ সাধনই হলে কিন্তু শিক্ষার মূল তাৎপর্য। তাই সমাজ বিকাশের বা উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের যে ভূমিকা সেটা কখনো কিন্তু অস্বীকার করার উপায় নেই। চিত্ত বিনোদনের একটা ব্যবস্থা। সমাজে বসবাসরত মানুষ তার ব্যক্তিগত বিভিন্ন মানসিক প্রশান্তির জন্য বিভিন্ন রীতিনীতি পালন করে, যার দ্বারা সে কি করে শান্তি লাভ করে একটা বিনোদনের চেষ্টা করে। এই বিনোদনের চেষ্টা থেকেই কিন্তু সমাজে চিত্ত বিনোদন অর্থাৎ বিনোদনমূলক বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিভিন্ন সাংস্কৃতিক উপাদান কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন খেলাধুলা, যাত্রাপালা, চলচ্চিত্র, থিয়েটার ইত্যাদি কি করে মানুষের জীবনে একটা বৈচিত্র্য আনে। তো এসব সামাজিক অনুষ্ঠান পালনের মাধ্যমে মানুষের মধ্যে যে পারস্পরিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পায়, এটা কি করে সমাজ কাঠামোকে সুসংহত করে। সমাজ কাঠামোর আরেকটি উপাদান হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান। অর্থনৈতিক প্রতিষ্ঠান আলোচনা, তারপর হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজের যে বিবর্তন হয়েছে, ইতিহাসে যদি লক্ষ্য করো দেখতে পাবা যে ইতিহাসের বিভিন্ন যে স্তরে বিভিন্ন ওই স্তরগুলোতে কিন্তু বিভিন্ন সমাজ কাঠামো ছিল এবং সেই হচ্ছে সমাজ কাঠামোর যে আইন,
যে শাসন এবং রাষ্ট্র ব্যবস্থা সব সমাজে কিন্তু একই রকম ছিল না, একটা পার্থক্য তো লক্ষ্য করা যায়। তো মানুষের জীবন তথা এই যে সমাজ ব্যবস্থা কিছু আইন কানুন অর্থাৎ নিয়ম নীতি দ্বারা পরিচালিত হয়, আর এই সুষ্ঠু পরিচালনার দায়িত্ব পালন করে কি রাষ্ট্র। তা রাষ্ট্র পরিচালনা, জনগণের ন্যায্য অধিকার আদায়, আইন ব্যবস্থার সুষ্ঠু প্রয়োগের জন্য রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো সেই জন্য দেখা যাচ্ছে সমাজ কাঠামোর অন্যতম একটি উপাদান রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো যে বিভিন্ন গোষ্ঠী, ক্ষুদ্র থেকে বৃহৎ গোষ্ঠী, এই গোষ্ঠীগুলোর মধ্যে পারস্পরিক ভাবের আদান প্রদানের মাধ্যমে কিন্তু সমাজ কাঠামো গড়ে ওঠে। তো সর্বোপরি পরিশেষে আমরা বলতে পারি যে ব্যক্তি ছাড়া সমাজ কখনো গড়ে ওঠা সম্ভব নয়। তো এই যে ব্যক্তি এবং গোষ্ঠীর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমেই কিন্তু সমাজ কাঠামো গড়ে ওঠে। তো সমাজস্থ মানুষকে জানতে হলে এবং সমাজকে ভালোভাবে গড়ে উঠতে গেলে কিন্তু সমাজ কাঠামো অধ্যয়নের কোনো বিকল্প নেই। অতএব হচ্ছে সমাজ কাঠামো আসলে গড়ে ওঠে অ্যাকচুয়ালি ব্যক্তি এবং গোষ্ঠীর পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা জানলাম সমাজ কাঠামো কাকে বলে এবং সমাজ কাঠামোর উপাদানগুলো কি কি। সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারেকশন। এই সামাজিক মিথস্ক্রিয়াটা কি আমরা এখন জানব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ একে অপরের উপর নির্ভরশীল। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে নানা ঘাত প্রতিঘাত, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আসতে হয়। তো সামাজিক মানুষের এই যে পারস্পরিক নির্ভরশীলতা, পারস্পরিক নৈকট্য এবং পারস্পরিক যে সহযোগিতা, এই সহযোগিতা ইত্যাদি সমন্বয়ে হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারেকশন। তো এই যে সোশ্যাল ইন্টারেকশন এর মধ্যে দিয়ে কিন্তু মানুষ সামাজিকীকরণ হয়। তো হচ্ছে এই যে সামাজিকীকরণের সুযোগ পায়। তা সমাজ মনোবিজ্ঞানীগণ বলেছেন যে এই সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু ব্যক্তি তার পার্সোনালিটি, তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ হলো এগুলো গড়ে ওঠে। তো জন্মসূত্রে কিন্তু মানুষ নিছক একটা জীব, কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষ একটা গোষ্ঠী জীবন, একটা সামাজিক মিথস্ক্রিয়ার ফলে কিন্তু সামাজিক জীবে পরিণত হয়। মানে জন্ম নিলেই কিন্তু একটা মানে মানব শিশু সামাজিক জীবে হয় না, বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু সামাজিক জীবে পরিণত হয়, যা মিথস্ক্রিয়ার ফল। তো সামাজিক মিথস্ক্রিয়া কি? সামাজিক মিথস্ক্রিয়া হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একরকম সম্পর্ক যেখানে একের আচরণ দ্বারা অপরজন প্রভাবিত হয়। তাহলে সামাজিক মিথস্ক্রিয়া হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একরকম সম্পর্ক যেখানে একের আচরণ দ্বারা অপরজন প্রভাবিত হয়। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে হচ্ছে রহিমের দ্বারা করিম প্রভাবিত হয়, আবার করিমের দ্বারা রহিম প্রভাবিত হয়। তাহলে হচ্ছে এটাই হচ্ছে কি সামাজিক মিথস্ক্রিয়া। তা সামাজিকীকরণ এবং যে সামাজিক মিথস্ক্রিয়া এটার মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সামাজিক হলো মানে একটি অপরটির উপর নির্ভরশীল। সামাজিক মিথস্ক্রিয়া ছাড়া যেমন সামাজিকীকরণ সম্ভব নয়, তেমনি সামাজিকীকরণ ছাড়াও কিন্তু সামাজিক মিথস্ক্রিয়া সম্ভব নয়। মানে সামাজিকীকরণ যেখানে একটি একক প্রক্রিয়া, যে এই যে মানে সমাজের মধ্যে যে হলো সামাজিকীকরণ কি, সমাজে কোনটা ঠিক বেঠিক, কোনটা সম্ভব, কোনটা করতে হবে, কিসের মাধ্যমে কিভাবে আচরণ করতে হবে,
পরিবার থেকে যা শেখায় সেটাই হচ্ছে সামাজিকীকরণ। এবং হচ্ছে আর যে সামাজিক মানুষ সমাজবদ্ধ হয়ে মানব জীবনের সাথে যে মিলেমিশে বিভিন্ন কর্মকাণ্ড করে, এই কর্মকাণ্ড করার মাধ্যমে যে হচ্ছে তার যে হচ্ছে সামাজিকীকরণ সম্পন্ন হয়, সেটাই হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। আবার শিশুকাল থেকে ব্যক্তির যে সামাজিকীকরণের কি পরিবেশ, কাদের সাথে হচ্ছে, তার উপর কিন্তু মিথস্ক্রিয়া নির্ভরশীল। তবে একটি বিষয় মনে রাখতে হবে যে যে তাহলে কি সামাজিকীকরণ হলো, সামাজিকীকরণ হচ্ছে সমাজ থেকে গ্রহণ করে অর্থাৎ সমাজ থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেকে তৈরি করা, অর্থাৎ এটি একটি একক প্রক্রিয়া। অপরদিকে সামাজিক মিথস্ক্রিয়া হচ্ছে সমাজে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, কিভাবে ছড়িয়ে দেবে, অন্যের সাথে কিভাবে কথা বলবে, অন্যের সাথে কিভাবে মানে অংশগ্রহণ করবে এবং অন্যের থেকে গ্রহণ করা, এইটাই হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। এখানে সমাজকে দেওয়া এবং সমাজ থেকে নেওয়া, এই যে দ্বিমুখী একটা প্রক্রিয়া, সেটাই হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়ার মূলনীতি। সামাজিকীকরণের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করছি, আর সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা শিক্ষাটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে সামাজিক মিথস্ক্রিয়াটা হচ্ছে মানে কোনো ব্যক্তির আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সে আচরণটা করাই হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। এখানে দুই বা ততোধিক ব্যক্তির সাথে, গোষ্ঠীর সাথে যে আমরা মেলামেশা করার ফলে যে সমাজে যে আচরণগুলো করে থাকি, সেটাই হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। তো সামাজিক মিথস্ক্রিয়া বিভিন্ন রূপ রয়েছে। সামাজিক মিথস্ক্রিয়া বিভিন্ন রূপ। মানুষকে সদা সর্বদা অপরের সংস্পর্শে কিন্তু আসতেই হয়, তাই না? কেউ কি এককভাবে কোনো কাজ করতে পারবে না, সেজন্য একে অপরের সংস্পর্শে কিন্তু আসতে হয়। আর এর মধ্যে দিয়ে কি হয়, একে অন্যের দ্বারা কিন্তু প্রভাবিত হয় এবং নানা রকম আচরণ শিখতে সাহায্য করে। এটাই হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। তো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে এই যে মিথস্ক্রিয়া কিভাবে হয়, অর্থাৎ তারা কিভাবে পারস্পরিক ক্রিয়া করে, তা নিয়ে কিন্তু সমাজ ও মনোবিজ্ঞানী তারা উভয়ই আলোচনা করেছেন। তো এখানে আমরা সামাজিক মিথস্ক্রিয়া কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। সাধারণত ব্যক্তিদের মধ্যে কিংবা একাধিক গোষ্ঠীর মধ্যে মিথস্ক্রিয়ার চারটি রূপ দেখতে পাওয়া যায়। সহযোগিতা, 2 নম্বর প্রতিযোগিতা, 3 নম্বর সংজ্ঞা, 4 নম্বর হচ্ছে উপযোজন। এই যে 4টা সামাজিক মিথস্ক্রিয়ার রূপ, এই 4টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। সহযোগিতা, কোঅপারেশন। সমাজ যে গঠন হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে সেটা সহযোগিতার ভিত্তিতে, তাই না? আদিম সমাজ থেকে শুরু করে আধুনিক যে সমাজ, সেখানে পারস্পরিক কিন্তু সহযোগিতার মাধ্যমে কিন্তু এই বৃহৎ সমাজ গড়ে উঠেছে। তো যে কোনো মানুষ একাই থাকতে পারে, একা কখনো থাকতে পারে না। একা থাকলে সে নিজেকে অসহায় মনে করে। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তে মানুষকে কিন্তু অন্যের সহযোগিতা নিতে হয় এবং অন্যকে সহযোগিতা করতে হয়। এককভাবে কোনো কাজে সম্পন্ন করা সম্ভব নয়, যৌথভাবে করতে হবে, না হয় দলগতভাবে এই কাজটা করা কিন্তু সহজ হবে। তো যেহেতু সহযোগিতা 2 বা ততোধিক মানুষের মধ্যকার একটা বিষয়, সেহেতু সহযোগিতা মিথস্ক্রিয়ার একটা কিন্তু অন্যতম রূপ বা শর্ত। আর্থ সামাজিক ব্যবস্থার প্রতিটা ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে সহযোগিতামূলক হচ্ছে মিথস্ক্রিয়া। এই পরিবারের সদস্য থেকে শুরু করে, পরিবারে কি যখন একটা শিশু জন্মগ্রহণ করে, সে কি একা একা হাঁটতে পারে? কিছুই করতে পারে না। মা বাবা, পরবর্তীতে ভাই বোন, পরিবারের সদস্য বৃন্দ থেকে শুরু করে দেখো
কৃষক সমাজে সহযোগিতার মাধ্যমে, রাজনৈতিক দল, বিভিন্ন দলগত যে গ্রুপ ওয়ার্কগুলো, এমনকি বাসে, ট্রেনে, চলার পথে, কারখানায় কাজ করার সহ সমাজের প্রতিটি ক্ষেত্রে এই সহযোগিতার উদাহরণ আমরা কিন্তু লক্ষ্য করি। অপরদিকে দেখো প্রতিযোগিতা, কম্পিটিশন, প্রতিযোগিতা কিন্তু সমাজের একটা অংশ, একটা বিষয়। এই প্রতিযোগিতা হলো কি মানুষের লক্ষ্য অর্জন, অপরকে আক্রমণ করা, অতিক্রমণ করা মানুষের কিন্তু স্বভাবতই। জন্মের পরে দেখো, জন্মের পরে শিশু মায়ের কোল অধিকার করে, তাই না? মায়ের কোলে সে মায়ের কিন্তু সে খাবার খায়। শিশুটির বয়স যখন 1.5-2 বছর হয়, সে কিন্তু মায়ের কোলে, বাইরে কোনো শিশুকে সে এলাও করে না, সহ্য করতে পারে না, তাই না? আবার তার হাতে কোনো খেলনা দিলে সে কি অন্য কাউকে দিতে চায় না। আবার যদি শিশুটা অন্য কোনো সুন্দর খেলনা দেখে, সেটা সে নিতে চায়। এই বিবেচনায় থেকে যে জন্মগতভাবে মানুষ কি প্রতিযোগিতামূলক মনোভাবের অধিকারী। কিন্তু সমাজে এই প্রতিযোগিতা আরো তীব্র ও ব্যাপক। সমাজের যে প্রতিযোগিতাটা, এখানে শ্রেষ্ঠত্বের একটা লড়াই দেখা যায়। অর্থবিত্ত, ক্ষমতা, প্রতিপত্তি, আধিপত্য, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে আমরা দেখতে পাই মানুষের মধ্যে মানুষের একটা প্রতিযোগিতা। তো আধুনিক সভ্য সমাজে, সামাজিক জীবনে সব ক্ষেত্রে কিন্তু এই প্রতিযোগিতা আমরা লক্ষ্য করি। কেবলমাত্র যে অপরকে বঞ্চিত না করে যা অর্জন ও ভোগ করা যায় তা নিয়ে কখনো প্রতিযোগিতা তৈরি হয় না। তো যাই হোক, এই প্রতিযোগিতার কিছু সুফল রয়েছে। এতে কি হয়? কাজের গতি বৃদ্ধি পায়, গুণগত মান বৃদ্ধি পায়, সামাজিক গতিশীলতা ত্বরান্বিত হয় এবং উন্নয়নও কিন্তু সহজতর হয়। তবে এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কিন্তু কুফলও রয়েছে। কিরকম? তোমরা দেখো যে অসম কিছু প্রতিযোগিতা রয়েছে, সে প্রতিযোগিতাগুলো কিন্তু একপাক্ষিক হয়ে যায়। যেমন যে দুর্বল, অক্ষম, অদক্ষ, সে একটু অজুহাত দেখে কি করে প্রতিযোগিতায় দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি করে এবং ঘৃণা বিদ্বেষ একটা লক্ষ্য করা যায়। দেখো টেন্ডার দখল, ভোট প্রতিযোগিতা ইত্যাদি ক্ষেত্রে একটা আমরা কুপ্রভাব, নেতিবাচক একটা প্রভাব আমরা লক্ষ্য করি। অধিকাংশ সমাজ মনোবিজ্ঞানী মনে করেন যে প্রতিযোগিতা স্বভাবজাত নয়, এটি একটা সামাজিক প্রক্রিয়া। যখন কোনো বস্তুর যোগানের তুলনায় চাহিদা বেশি হয়, তখনই কিন্তু প্রতিযোগিতা উদ্ভব হয়। সমাজ মনোবিজ্ঞানীদের এক অনুসন্ধানে তারা বলেছেন যে তুলনামূলক সভ্য সমাজে প্রতিযোগিতা বেশি। আমেরিকার বালক বালিকারা যখন প্রতিযোগিতায় লিপ্ত হয়, তখন তারা লক্ষ্য অর্জনের জন্য সর্বশক্তি প্রয়োগ করে। সমাজ মনোবিজ্ঞানীরা বলেছেন তাদের এক অনুসন্ধানে। আবার বলেছেন যে আমেরিকানরা ভারতীয় থেকে বেশি প্রতিযোগিতা প্রিয়। আবার জুনি, ইন্ডিয়ান ও এস্কিমো সমাজে প্রতিযোগিতা খুব সামান্য, তারা সহযোগিতা বিশ্বাসী। অপরদিকে যারা প্রতিযোগিতা বিশ্বাসী, তারা মনে করে একসাথে কোনো কাজ করে কোনো কিছু অর্জন সম্ভব নয়। তা বলতে যে সহযোগিতা এবং এই যে প্রতিযোগিতা, এটা সমষ্টি কিন্তু সমাজ, এই দুটা প্রত্যয় কিন্তু সমাজ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ। সহযোগিতার মাধ্যমে যেমন মানুষের মধ্যে মিথস্ক্রিয়া সম্পন্ন হয়, তেমনি প্রতিযোগিতার মাধ্যমেও কিন্তু মিথস্ক্রিয়া হয়। তো প্রতিযোগিতার অর্থ হলো সেখানে 2 বা ততোধিক মানুষ একটি অভিন্ন উদ্দেশ্যকে লক্ষ্য করে কাজ করছে। এখানে অভিন্ন উদ্দেশ্য অভিন্ন হলো তাদের মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু বিরোধমূলক। এটাই তাদের মধ্যে মিথস্ক্রিয়া তৈরি করে। আর এজন্য এই তো প্রতিযোগিতাকে সামাজিক মিথস্ক্রিয়ার একটা অন্যতম রূপ বলে ধরে নেওয়া হয়। সামাজিক মিথস্ক্রিয়ার আরেকটি রূপ হচ্ছে সংঘাত, কনফ্লিক্ট। সংঘাত একটি সামাজিক প্রক্রিয়া। সংঘাত কি একজনের বিষয়? বলো না। সংঘাত কি একজনের সাথে ঘটে না। 2 বা ততোধিক মানুষের মধ্যে সংঘাত সংঘটিত হয় এবং এর মাধ্যমে সামাজিক মিথস্ক্রিয়া সম্পন্ন হয়। তো মিথস্ক্রিয়া প্রক্রিয়ার সংঘাত হচ্ছে
মানে ইন্টারপার্সোনাল, মানে ব্যক্তির সাথে ব্যক্তির সংঘাত। তো সংঘাতের সাথে কিন্তু প্রতিযোগিতার একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ প্রতিযোগিতা থেকেই কিন্তু সংঘাত সৃষ্টি হয়। দুই বা ততোধিক ব্যক্তি কিংবা গোষ্ঠী একই লক্ষ্যবস্তু আয়ত্ত করার চেষ্টায় যখন লিপ্ত থাকে, তখন বিপক্ষ ব্যক্তি কি করে, সেটা প্রতিহত করার বা বাধা দেওয়ার জন্য চেষ্টা করে। তখনই কি হয়, তখনই কিন্তু সংঘাত সংগঠিত হয়। তো যাই হোক, আমরা বলবো যে এই যে সংঘাত, এই সংঘাতের মাধ্যমে কিন্তু কোনো সৃজনশীলতা নেই, এটি কি ধ্বংসাত্মক। দেখো, এক খণ্ড জমিনের দুই পক্ষের মধ্যে সংঘাত হলে সেখানে কি হয়, জানমালের কি হয়, ব্যাপক ক্ষতি হয়। সংঘাত, ক্রোধ, ঘৃণা, ক্ষোভ, সংঘাত কি করে, ক্রোধ, ঘৃণা, ক্ষোভ জাগিয়ে তোলে, মানুষকে পশুর স্তরে নামিয়ে দেয়, নৈতিক ও সামাজিক অবক্ষয় ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তো দেখো, সংঘাতের মাত্রা যখন বেড়ে যায় তখন এর তীব্রতা হ্রাস পায়, এটি তীব্র আকার ধারণ করা অস্বাভাবিক নয়। তো যাই হোক, আমরা যেটা বলবো যে এই যে সংঘাত, সংঘাত হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়ার একটা রূপ। সামাজিক মিথস্ক্রিয়ার আরেকটি রূপ হচ্ছে উপযোজন, যেটা বলে অ্যাডাপ্টেশন। উপযোজনটা কি, উপযোজন হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, অর্থাৎ মানিয়ে চলা। অনেকে উপযোজন বলতে সমন্বয় সাধনকে বুঝিয়েছেন। কারণ দেখো, সংঘাতমূলক স্বার্থ সময়ের মধ্যে যখন সমন্বয় সাধন, এটাই উপযোজনের মূল বৈশিষ্ট্য। সহযোগিতা সমাজের শক্তিকে কি করে, ভিত্তিকে শক্ত করে। সংঘাত সমাজকে বিশৃঙ্খলার সৃষ্টি করে, আর এই যে বিশৃঙ্খলাকে সারিয়ে তুলতে উপযোজন কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। সংঘাতের কারণে যেসব সামাজিক সম্পর্ক ভেঙে যায় বা ভেঙে পড়তে পারে, সেসব সম্পর্কের যে টিকিয়ে রাখার জন্য ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করে উপযোজন, এবং এখানে উপযোজন অপরিহার্য হয়ে ওঠে। এটি কি হয়, আপোষের মাধ্যমে হতে পারে, আবার সামাজিক সততার ভিত্তিতেও হতে পারে। তো এই যে আপোষ, এটা হচ্ছে অস্থায়ী একটা সামাজিক সমঝোতা, এটি দীর্ঘদিন টিকিয়ে থাকতে পারে, আবার স্বল্প সময়ের মধ্যে ভেঙেও পড়তে পারে। সামাজিক সততা হচ্ছে একটি নীতি বা একটা শান্তি সহযোগিতার পথ অনুসরণ করে। তো উপযোজন প্রক্রিয়া যথারীতি দুই বা ততোধিক বা গোষ্ঠীর মধ্যে মিথস্ক্রিয়া সম্পন্ন হয়, এই জন্য এটি সামাজিক মিথস্ক্রিয়ার অন্যতম একটি রূপ। তাহলে দেখো, পরিশেষে আমরা বলতে পারি যে সামাজিক মিথস্ক্রিয়া সামাজিক ব্যবস্থার একটা অনিবার্য একটা বিষয়। তা হলো